নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি যুদ্ধ বন্ধের কথা এই প্রথম ঘোষণা করলেন। এর আগে একবার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু সেটা অফিসিয়াল ছিল না। কেন বলছি এবং এর ফলে কি হতে চলেছে, এরপর পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন দেশের অবস্থা, সবকিছু নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, প্রথম কথা, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটা সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলো আমি এখন আলোচনা করব এগুলো বলেছেন। যেহেতু হোয়াইট হাউস থেকে বলছেন, তার মানে সেটা একেবারে আমেরিকার অফিসিয়াল জায়গা। এতদিন ডোনাল্ড ট্রাম্প কি করতেন, নিজের যে ট্রুথ সোশ্যাল মিডিয়া, নিজের সেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেন। সেটা যতই প্রেসিডেন্ট পোস্ট করুক না কেন, হোয়াইট হাউস থেকে বলা আর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা, দুটোর মধ্যে একটা তো পার্থক্য আছেই। সেকেন্ড বক্তব্য, উনি কি বললেন হোয়াইট হাউস থেকে? উনি বললেন যে এই যুদ্ধ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মিটে যাবে। আমেরিকা উইল লিভ ইরান। আমেরিকা ইরান থেকে ইরান ত্যাগ করে চলে আসবে। মানে যে একটা চিন্তা ভাবনা সবার মধ্যে আসছিল যে আমেরিকান সেনা তারা কি ইরানে দখল করে ঘাঁটি গেড়ে বসে থাকবে খার্গ আইল্যান্ড বা ইত্যাদি জায়গায়? না, অন্তত ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি যেটা জানাচ্ছেন যে 2 থেকে 3 সপ্তাহের ব্যাপার, আমেরিকা ইরান ত্যাগ করে পুরোপুরি চলে আসবে। এর পরের কথাটা আরো মারাত্মক। উনি বলছেন হোয়েদার ইট ইজ আ ডিল অর নো ডিল। যদি ডিল হয় ইরানের সঙ্গে কোনো ভালো আমেরিকার সমঝোতা, তাহলেও আমরা চলে আসব। যদি ডিল না হয় তাহলেও আমরা চলে আসব। এবার এই কথাটা শুনে আপনাদের সকলের মনে হচ্ছে এই কি কথা, এত তামঝাম করে এত কিছু করে যুদ্ধ করতে গেল, এখন বললো ইরানকে ডিল মানিয়ে ছাড়বো, যে ইরান ডিল না করলেও চলে আসবো। তার মানে কি আমেরিকা রণে ভঙ্গ দিচ্ছে? আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প যে যুক্তি দিচ্ছেন সেটা হচ্ছে এটা, উনি বলছেন আমরা যেই মুহূর্তে কনফার্ম হয়ে যাব যে নেক্সট অনেক বছর, ইয়ার্স, নেক্সট অনেকগুলো বছর ইরান আগামী দিনে নিউক্লিয়ার ওয়েপন তৈরি করার মতো ক্ষমতা আর ওদের কাছে নেই, তখনই আমরা চলে আসব। আর সেটা আমরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে করে ফেলবো, কারণ আমাদের বেসিক কাজকর্ম সবই হয়ে গেছে। আমরা এখন সবটাকেই ফিনিশিং আপ করছি। এখানে আমি যা যা ইংরেজি শব্দগুলো ইউজ করলাম, ডিল থেকে, লিভ থেকে, ইয়ার্স থেকে, ফিনিশিং আপ থেকে, প্রত্যেকটা ডোনাল্ড ট্রাম্প নিজে সাংবাদিক সম্মেলনে আজকেই বলেছেন। আপনারা যে কেউ শুনে ওটা মিলিয়েও নিতে পারবেন। তো ডোনাল্ড ট্রাম্প এখন যেটা বলছে যে এই যুদ্ধ শুরু করার আগে আমরা একটা গোল সেট করে নিয়েছিলাম আমাদের মিলিটারির সঙ্গে, যে এই যুদ্ধ থেকে আমরা কি পেতে চাই। আমরা কি ইরানকে ধ্বংস করতে চাই? আমরা কি ইরানের তেলের খনি দখল করতে চাই? কি পেতে চাই? তো আমাদের যে গোল ছিল এই যুদ্ধ থেকে, যেটা আমাদের অ্যাচিভ করতে হবে, সেটা আমাদের অ্যাচিভ করা হয়ে গেছে। এবার ফিনিশিং আপ করে আমরা ফিরে আসব। সেই গোলটা মূলত এটাই, যেটা বোঝা যাচ্ছে যে ইরানের ক্ষমতা এতটাই নষ্ট করে দাও যাতে আগামী বেশ কিছু বছর ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তো আগামী আবার 10-15-20 বছরের জন্য আমেরিকা ইসরায়েল নিশ্চিন্তে থাকবে। আবার 10-15-20 বছরের মধ্যে কোনো এক সময় ইরান যদি আবার খানিকটা নিউক্লিয়ার প্রোগ্রামে এগিয়ে যায়, তখন আবার গিয়ে বম্বিং করে আবার আটকে দেওয়া হবে। দ্যাটস ইট। এবার উনি থার্ড যে পয়েন্টটা বলছেন সেটা হচ্ছে যে ইরানের লিডারশিপ লাইনকে তো আমরা ধ্বংস করে দিয়েছি। এখন ইরান যারা পরিচালনা করবে তারা মাচ লেস র্যাডিকালাইজড। আমার শব্দ না, ডোনাল্ড ট্রাম্পের শব্দ। উনি বলছেন আমরা রেজিম চেঞ্জ করে দিয়েছি ইরানে। এবার রেজিম চেঞ্জ বলতে আমরা কি বুঝি, যে রেজা পেহলেভিকে, যিনি আমেরিকায় আছেন, যিনি ইসলামিক ইরান হবার আগে যে যুবরাজ ছিল ইরানের, তাকে ফিরিয়ে এনে সিংহাসনে বসিয়ে দেবে। আমেরিকার আলটিমেট জয় সেটাই, সেটাকেই আমরা বলবো রেজিম চেঞ্জ। আমেরিকা বলছে না, ইরানের যারা একেবারে গোঁড়া ইসলামিক শাসক ছিল তাদেরকে আমরা এলিমিনেট করে দিয়েছি। এখন যারা ইরান চালাবে তারা মাচ লেস র্যাডিকালাইজড হবে, এরা মডার্ন হবে, আরবের মতো এগোবে, আস্তে আস্তে সেকুলারিজমের দিকে চলে আসবে, ইসলামিক গোঁড়ামি ছেড়ে ত্যাগ করে এরা এগিয়ে আসবে। এবার এটা ডোনাল্ড ট্রাম্প কেন বলছে? হতে পারে যে মোস্তফা খামেনি এবং টিমের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সেই লেভেলেই মিটিং হয়েছে,
যে ভাই আরব যে পথে চলছে সে পথে চলবে কিনা বলো, না হলে পুরো বম্বিং করে শেষ করে দেবো। হয়তো তারা মেনে নিয়েছে, ইরান নিজেদের মুখ রক্ষার্থে নিজের জনগণকে জানাতে পারছে না, কিংবা উল্টোটাও হতে পারে, ডোনাল্ড ট্রাম্প অনুমান করছে যে ইরান আস্তে আস্তে এবার নিজস্ব ইসলামিক গোড়ামি ছেড়ে বেরিয়ে আসবে, কারণ ইরানের মধ্যে ইন্টারনাল সমাজে ইসলামিক গোড়ামির বিরুদ্ধে যে প্রতিবাদ আন্দোলন সিআইএ এবং মোসাদের এজেন্টরা গড়ে তুলেছে সেটা কিন্তু কন্টিনিউ হতেই থাকবে কিছুদিন পরেও। কিংবা ডোনাল্ড ট্রাম্প এটা কিছুই জানে না, জাস্ট নিজের জনগণকে, আমেরিকার লোকজনকে নিজের ওই আমি কত বড় হনু গো, আমি কি বিশাল কাজ করে দিয়েছি গো, এটা বোঝানোর জন্য সান্ত্বনা দিচ্ছে। তিনটের যে কোনো একটা হতে পারে। আমরা ভারতীয় হিসেবে নিরপেক্ষ দৃষ্টিতে দেখব সম্ভাবনার তত্ত্ব। কোনোদিন আবেগে না না স্যার প্রথমটাই ঠিক, না না স্যার থার্ডটাই ঠিক, এরকম কেউ কখনো হয়ে যাবেন না। আপনাদেরকে অনুরোধ করব এবং আমার স্টুডেন্টদেরকে তো আমি ফিক্সড ইনস্ট্রাকশন দেব, যখন ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে কোনো প্রশ্নের উত্তরও লিখবে সেখানে একদম প্রত্যেকটা সম্ভাবনার তত্ত্বকে উল্লেখ করবে। সেটাই টু দা পয়েন্ট অবজেক্টিভ ভাবে আমাদের ভারতীয় হিসেবে দেখা উচিত। সময় বলবে, 5 বছর 10 বছর পর দেখা যাবে। নেক্সট ডোনাল্ড ট্রাম্প একটা ওপর চালাকি করলেন। কি ওপর চালাকি? উনি বললেন যে দেখুন, যখন ইরান পুরো ডিসম্যান্টেল হয়ে গেছে, ওদের মিসাইল আর্মস অ্যামিউনেশন সব শেষ করে দিয়েছি আমরা, যখন ওদের নিউক্লিয়ার উইপেন তৈরির ক্ষমতা আমরা শেষ করে দিচ্ছি, এখন ডিল নো ডিল এগুলো তো ইররেলিভেন্ট ব্যাপার, ডিল হলো না হলো কোনো ব্যাপার না, এটা পরিষ্কার। এখন টাকো যে হচ্ছে, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, তো ট্রাম্প কিছুটা তো টাকো করছে, পাল্টি মারছে। যতটা হম্বিতম্বি নিয়ে ইরানে অ্যাটাক করতে গেছিল, ইয়েস ইরানের ড্যামেজ করে 12 দুগুণে 24টা বাজিয়ে দিয়েছে ট্রাম্প, কিন্তু ইরান ওই ভাঙবে তবু মচকাবে না এরকম ব্যাপার, পুরো ভেঙে গেছে তবু মচকায়নি লাস্ট অব্দি, যে যতক্ষণ দেহে প্রাণ আছে লড়াই করে যাব, এই মেন্টালিটি নিয়ে লড়াই করেছে। বাট এটা সত্যি, ডোনাল্ড ট্রাম্প যতটা ডিস্ট্রাকশন ইরানে করবেন ভেবেছিলেন বা সারা পৃথিবী ভেবেছিল, ডিস্ট্রাকশন তার থেকে 10 গুণ হয়েছে। এরকম ডিস্ট্রাকশন লাস্ট কোন দেশে হয়েছে বোঝা মুশকিল, কিন্তু যেরকমটা সারা পৃথিবী ভেবেছিল যে ভাই এই লেভেলের ডিস্ট্রাকশন হলে কোনো দেশ আত্মসমর্পণ করে দেবে, সেখানেও ইরান খেল দেখিয়েছে, আত্মসমর্পণ করেনি। তো দুদিকেই চরম ব্যাপার ঘটেছে কিছু। তো ডোনাল্ড ট্রাম্প এখন নিজের জনগণকে বলছে ডিল হলো হলো, না হলো না হলো, ইররেলিভেন্ট ব্যাপার, আমাদের যেটা করার ছিল আমরা করে দিয়ে বেরিয়ে গেছি। বাট এখান থেকে আমরা বুঝতে পারি তাহলে ইরানের সঙ্গে লাস্ট অবধি কোনো ডিল হয়তো এখনো অবধি ডোনাল্ড ট্রাম্প ক্র্যাক করতে পারেননি। সেই জন্য আগে থেকে নিজের গ্রাউন্ড তৈরি করে রাখছে। নিজের জনগণ যদি কোশ্চেন করে আপনি ডিল না করে চলে এলেন কেন, ডিল ফিল নিয়ে কি করব, আমার তো যেটা করার ছিল করে দিয়েছি, এরকম একটা হাওয়া উনি তৈরি করে রাখতে চাইছেন। এটার সঙ্গে লাস্ট একটা কথা বলবো, ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে যেটা বললেন যে পসিবলি ইরানের সঙ্গে আমেরিকার ডিল হবে, পসিবলি সম্ভবত, কারণ ইরানের লিডাররা আর বেগিং ফর আ ডিল, তারা ভিক্ষা চাইছে ডিলের জন্য। এটা ইরানের ভাষা নয়, এটা অন্য কোনো দেশের ভাষা নয়, এটা আমেরিকার ভাষা। তো সেই ভাষার মধ্যে অনেক কিছু মিথ্যা থাকতে পারে, অনেক কিছু রাগঢাক করে বলা থাকতে পারে, নিজেদের সম্পর্কে বাড়িয়ে চড়িয়ে বলা থাকতে পারে। তো আমেরিকা বলছে যে হয়তো ডিল হয়ে যাবে, কারণ ইরান নাকি খুব রিকোয়েস্ট করছে। বাট এটাও বলে রাখছে যে ডিল হলো হলো, না হলো না হলো, ইররেলিভেন্ট ব্যাপার, যুদ্ধে তো আমরা জিতে গেছি। এই হলো ডোনাল্ড ট্রাম্পের সাংবাদিক সম্মেলনের নির্যাস, এবং এটা অফিসিয়াল, কারণ হোয়াইট হাউস থেকে এটা করা হয়েছে। এবার ইরান কি বলছে, কারণ এই যুদ্ধের দুটো দিক, আমেরিকা ইসরায়েল যেমন একটা দিক, ইরানও তো আর একটা দিক। তো ইরানের দিক থেকে কি কনফার্মেশন আসছে? ইয়েস, এই প্রথম ইরানের দিক থেকে দেখা গেল কনফার্মেশন আসছে। ইরানের যিনি প্রেসিডেন্ট তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে ইরানের নেসেসারি উইল, মানে প্রয়োজনীয় ইচ্ছেটা রয়েছে যুদ্ধ থামানোর। তার মানে ইরানও এবার পরিষ্কারভাবে কথাবার্তা বলতে শুরু করেছে এবং যুদ্ধ থামাতে চাইছে। তো অবশেষে আশার আলো দেখা যাচ্ছে, যদি না মাঝখানে মারাত্মক কিছু আবার ঘটে যায়, যুদ্ধ হয়তো থামছে। আমি কেন হয়তো বলছি, যুদ্ধে না লাস্ট মুহূর্ত আপনি কিছু বুঝতে পারবেন না যে লাস্ট মুহূর্তে থামতে থামতে কোথায় কি হয়ে গেল, বা যুদ্ধ লাগতে লাগতে থেমে গেল,
এটা মিনিট টু মিনিট চেঞ্জ হয়ে যায়, তো নির্দিষ্ট করে ওইভাবে বলা যায় না যে 100-200% শিওর যুদ্ধ লাগছেই বা যুদ্ধ থামছেই। এবার এবার এই যে গোটা আলোচনা চলছে যুদ্ধ থামার, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে যুদ্ধ কিন্তু একই টেম্পারেচারে এখনো চলছে। এই কথাবার্তা, ব্যাক চ্যানেল নেগোসিয়েশন সবই চলছে, বাট যুদ্ধ কিন্তু থামেনি। ইরানে আজ 33 দিন হলো ইন্টারনেট শাটডাউন। ইরান কেন ইন্টারনেট বন্ধ করে রেখেছে প্রশ্ন আসছে আপনার মাথায়। দুটো কারণ মূলত। ইরানের মধ্যে মোসাদ এবং সিআইএ এর এজেন্ট তো ভর্তি, তো ইরানের ভেতরকার খবর খুব দ্রুত বাইরে চলে যাবে ইন্টারনেট ওপেন রাখলে। এবং সেকেন্ড, ইরানে তো মারাত্মক ড্যামেজ হয়েছে লাস্ট 1 মাসে, তো ওই সমস্ত ছবি ভিডিও এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের দেশের মধ্যে যদি শেয়ার হয়, মানুষের মোরাল ডাউন হয়ে যাবে এবং সারা পৃথিবীতে ইরানের আরো বেশি বেইজ্জতি যেটাকে আমরা বলি সেটা ঘটবে। 82,000 বিল্ডিং ধ্বংস করে দিয়েছে আমেরিকা, সেই সব অফিসিয়াল বিল্ডিং, বড় বড় অফিসারদের বাসস্থান। তো এই জন্য ইন্টারনেট বন্ধ ইরানকে রাখতে হয়েছে। সেকেন্ড, মিসাইল। জাস্ট কিছু ঘন্টা আগে ইরানের 3টে মিসাইল গেছে কুয়েতের দিকে, কুয়েতি মনে হয়, কুয়েত না কাতার পড়লাম আমি, এক্সট্রিমলি সরি, কুয়েত বা কাতার। এবং 2টো মিসাইল ইন্টারসেপ্ট করা হয়েছে, একটা মিসাইল অয়েল ট্যাঙ্কারে গিয়ে মেরেছে। তো যুদ্ধ একইভাবে চলছে। ইরানে লাস্ট 24 ঘন্টায় 65 জনকে অ্যারেস্ট করা হয়েছে সিআইএ বা মোসাদের এজেন্ট সন্দেহ করে। তো দেশের মধ্যে ধরপাকড় একইভাবে চলছে। এবং ইরান জানিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ ওপেন বন্ধ কেবল তাদের জন্য যারা ইরানের সঙ্গে যুদ্ধ করছে। মানে ইরানের এনিমি কান্ট্রির জন্য স্ট্রেট অফ হরমুজ বন্ধ, বাকি সবার জন্য ওপেন। তো সেদিক থেকে একটা অনেকটা ভরসার ব্যাপার। তেল এবং গ্যাস এবার দ্রুত গতিতে ভারতে আসতে শুরু করবে। কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, যে জায়গাটায় যুদ্ধ চলে না, মানে দুটো ষাঁড় লড়াই করছে, ষাঁড় দুটো গ্যারান্টি দিয়েছে আপনাকে মারবে না, আপনি কি রিল্যাক্সে পাশ দিয়ে হেঁটে যাবেন? একটু তো মানে ওয়েট করবেন, একটু গ্যাপ খুঁজবেন, তারপর বেরোতে চাইবেন না যে ভাই দুজন গুতগুতি করতে করতে শিংটা আমার পেটে এসে না ঢুকে যায়। তো সেই জন্য জাহাজগুলো কিন্তু যুদ্ধের আগের অবস্থার মতো অতটা রিল্যাক্সেও এখনো আসতে পারছে না, কারণ চারদিকে বোম পড়ছে, মিসাইল পড়ছে। ওকে, যে পুরো সব ঠিক হয়ে গেছে, হু করে জাহাজ আসছে, এখনো অতটাও ব্যাপার নয়। এবার দুটো ব্যাপার যেটা আমাদের বুঝতে হবে, যে ইরান এই যুদ্ধ থামাতে চায় কেন এবং ইউএসএ এই যুদ্ধ থামাতে চায় কেন। ইরান যুদ্ধ থামাতে চায় তার কারণ ইরানের লিডারশিপ লাইন ফিনিশ হয়ে গেছে। ইরান বুঝতে পারছে না যে নেক্সট দেশকে কোন পথে নিয়ে যাবে, তার জন্য ইরানের 5-10 বছর দরকার। আবার ইরান দেখলো চীন এবং রাশিয়া যুদ্ধে ইরানের পাশে এসে দাঁড়ালো না, যেটা আমরা প্রথম থেকে আলোচনা করতাম যে রাশিয়া যদি ইউক্রেনে আটকে না থাকতো তাহলে হয়তো এই যুদ্ধে ঢুকলেও ঢুকতে পারতো, চীন তো কোনোদিন ঢুকবে না। কারণ চীন এবং ভারতের এখন লক্ষ্য 1 নাম্বার ইকোনমি হওয়া, তার আগে যে যত যেখান থেকে উস্কানি দিক আমরা তো যুদ্ধে জড়াবো না, চীনও যুদ্ধে জড়াবে না। চীন টাকা দিয়ে হেল্প করেছে, রাশিয়া ইন্টেল দিয়ে হেল্প করেছে ইরানকে, এখনো করছে, কিন্তু যুদ্ধে সরাসরি জড়াবে না এরা। তো ইরান দেখছে একা আর কতদিন লড়া যায়। এবং থার্ড ব্যাপার, ইরানের যে আর্মস অ্যামিউনিশন এত বছর ধরে জমানো ছিল, সেগুলোও খরচ হতে হতে এবার শেষ অবস্থায় এসে ঠেকেছে। ইরানের সেনাবাহিনী জানে যে আমার পিছনে 1 লক্ষ আর্মস অ্যামিউনিশন ছিল, এখন হয়তো আর 500টা আছে। ওরা একই বুক ফুলিয়ে দম্ভ নিয়ে বলে যাচ্ছে যে আমরা লড়ে যাব, বাট নিজেরা তো জানে যে ভাই কমে আসছে। একদম জিরো হবার আগে এবার আমাদের বলতে হবে যাও ছেড়ে দিলাম, আর মারতে এসো না কিন্তু, তাহলে আমরাও মারবো, আমাদের কাছে এখনো 1 লক্ষ আছে, বাট নেই। তো ইরানের এই জন্য নেসেসারি উইলের কথা ইরান বলছে যে আমরা যুদ্ধ থামাতে চাই। আমেরিকা কেন যুদ্ধ থামাতে চায়? আমেরিকার ইকোনমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, শেয়ার মার্কেট 8% ডাউন হয়ে গেছে, গ্যাসের প্রাইস $4 ওপর চলে যাচ্ছে। তো আমেরিকার ইন্টারনাল প্রেসারেই আমেরিকাকে যুদ্ধ থামাতে হবে। আমেরিকার যে ইমেজ সেটা প্রচুর ডাউন হচ্ছে, যেটা সারা পৃথিবী ভেবেছিল যে আমেরিকার 5 থেকে 7 দিন লাগবে এই যুদ্ধ জিততে। ইরান যে সারা পৃথিবীর সাপোর্ট পাবে না, যার কাছে অত্যাধুনিক টেকনোলজি নেই, যার দেশের মধ্যে সিআইএ এবং মোসাদের এজেন্ট ভর্তি, যার ইকোনমি লাস্ট 20 বছর ধরে আমেরিকা ভেঙে রেখেই দিয়েছে, সে কি করে আমেরিকার বিরুদ্ধে লড়বে? বাট ওই স্ট্রেট অফ হরমুজ চোক পয়েন্টটা দিয়ে ইরান এইভাবে খেলে দেবে, এটাও তো অতটাও কেউ এক্সপেক্ট করেনি। তো
তো যত ডিলে হচ্ছে আমেরিকার ইকোনমিক ক্ষতি হচ্ছে, আমেরিকারও ইমেজ ডাউন হচ্ছে সারা পৃথিবীতে। নেক্সট, আমেরিকার যে গোল ছিল সেটা একরকম আমেরিকা অ্যাচিভ তো করে নিয়েছে। ইরানের যা ক্ষতি করে দিয়েছে সেটা রিপেয়ার করতে ইরানের নেক্সট 25-30 বছর লেগে যাবে। তো আমেরিকা কিছু টাইমও নিয়ে নিতে চায় এখন, যে নতুন করে প্ল্যান করে এই যে যুদ্ধ থামছে না। লিখে রাখুন, আমেরিকা যদি অফিসিয়াল এগ্রিমেন্টও করে, ওই এগ্রিমেন্টেরও কোনো দাম নেই। আমেরিকা অফিসিয়াল এগ্রিমেন্ট করুক, লিখিত বার্তা দিক, ভিডিও বার্তা দিক, গ্যারান্টি দিক, ওই গ্যারান্টির কোনো দাম নেই। আমেরিকা যদি 2 বছরে নিজের ইন্টেল আরো স্ট্রং করে ফেলে ইরানে, এখন হয়তো বললো ভাই আমরা তোমাদের মারবো না, যুদ্ধ থেমে গেল, এবং 2 বছর 1 নাম্বার দিনে আমেরিকার কাছে যদি খবর থাকে যে ভাই পুরো লাইন ক্লিয়ার, ওখানে গিয়ে এই কটা বোম ফেলে দিয়ে আসো, ইরানের পুরো শেষ, তো আবার এসে ফেলে দিয়ে যাবে। কেন? এরা কোনো ইন্টারন্যাশনাল নিয়ম মানে না, এগ্রিমেন্ট মানে না, কিচ্ছু মানে না। তো আমেরিকা ওই টাইমটা নিয়ে নিচ্ছে যে এবারে প্রিপারেশন যা ছিল তাই দিয়ে করে গেছি, আবার প্রিপারেশন তৈরি করে আবার 2 দিন এসে যা খেলার খেলে দিয়ে যাব। ইউএসএ তে যে কোনো জিনিসের প্রাইস ইত্যাদি মারাত্মক বাড়ছে বললামই। আর আমেরিকা না রিস্ক নিতে চাইছে না, কারণ আমেরিকার সেনা যদি গ্রাউন্ডে নামে, যেটা আমরা বারবার আলোচনা করছিলাম, অ্যানালিস্টরাও তাই বলছেন, যে যে দেশের গ্রাউন্ড সেই দেশের কাছে মারাত্মক অ্যাডভান্টেজ থাকে। নেভি এয়ারফোর্সে আমেরিকার অ্যাডভান্টেজ, গ্রাউন্ডে ইরানের অ্যাডভান্টেজ। তো আমেরিকার সেনা গ্রাউন্ডে নেমে যদি মারা যায় ইরানের সেনার গুলিতে, আমেরিকার মারাত্মক মাথা হেট হবে, লজ্জার ব্যাপার, আমেরিকার জনগণ দেশের সরকারের প্রতি প্রশ্ন তুলবে। এই টোটাল ক্যাওসটা আমেরিকা চাইছে না রিস্কটা নিতে। তো তার আগেই সম্মানজনক শর্তে যুদ্ধ থামিয়ে ফেলতে পারলে ভালো। এবার নেক্সট কি হতে পারে? নেক্সট হতে পারে বলতে, ডোনাল্ড ট্রাম্প অফিসিয়ালি ইউনাইটেড কিংডমকে বলেছে যে ইউনাইটেড কিংডমের যে ফুয়েলটা দিয়ে প্লেন চলে, জেট ফুয়েল, সেটা শেষ হয়ে গেছে, সেটা স্ট্রেট অফ হরমুজ দিয়ে আনতে হবে। তো ইউএসএ কে বলেছে আপনারা হেল্প করুন। ইউএস অফিসিয়ালি বলেছে আমরা কোনো হেল্প করতে পারবো না, যাও নিজেরা গিয়ে তেল নিয়ে এসো, কোত্থেকে নিয়ে আসবে, তোমরা আমায় হেল্প করেছো। তো পরিষ্কার কথা, ইউএস বলেই দিয়েছে আমরা ন্যাটোর পাশে নেই। ন্যাটো কান্ট্রিকে নিজের ডিফেন্স নিজেকে দেখে নিতে হবে। এটা ভারতবর্ষের জন্য না একটা বড় অপরচুনিটির কাজ করবে, কারণ এই যে 30টার উপর ন্যাটো কান্ট্রি, এরা তো এতদিন ডিফেন্সে প্রচুর খরচ করেনি, কারণ ভাই আমার ডিফেন্সের জন্য আমেরিকা আছে, আমি কেন আর চিন্তা ভাবনা করব। এইবার যখন আমেরিকা রাতারাতি বলে দিল যে আমরা নেই, এইবার কিন্তু এই ন্যাটো কান্ট্রিগুলো তড়ি ঘড়ি চাইবে নিজের ডিফেন্সকে স্ট্রং করতে, কারণ কিছু হলে আমেরিকা আর বাঁচাবে না। এবার রাতারাতি তো আর ডিফেন্স রিসার্চ করে জিনিসপত্র তৈরি করা যায় না, 10-15 বছর টাইম লাগে। ভারতের কাছে অপরচুনিটি আছে যদি এই সমস্ত দেশে আমরা এক্সপোর্ট করতে পারি, বাট তার জন্য আমাদের কিন্তু রিসার্চ ম্যানুফ্যাকচার আরো স্পিড আপ করতে হবে। লাস্ট কিছু বছর আমরা অনেকটা করে ফেলেছি, সেই জন্য আজকে আমরা অন্তত এই স্বপ্নটা দেখতে পারছি যে একটা অপরচুনিটি রয়েছে, বাট প্র্যাকটিক্যালি আমাদের আরো স্পিড আপ করতে হবে। ডিফেন্সের কাজ মারাত্মকভাবে এগোচ্ছে। যদি আপনারা ডিফেন্সের কাজ কোথায় কি এগোচ্ছে এগুলো জানতে চান, তাহলে আমি আবারও বলি, আপনারা ইনস্টাগ্রাম এই অ্যাপটায় গিয়ে, ফেসবুকের মতো ইনস্টাগ্রাম একটা অ্যাপ, কম বয়সী ছেলেমেয়েরা তো জানোই, যারা সিনিয়র তারা একটু, যারা বাড়িতে কম বয়সী ছেলেমেয়ে আছে তাদের থেকে করে নেবেন। ওখানে গিয়ে সার্চ করবেন বেঙ্গলি আড্ডা 24/7, বেঙ্গলি লিখবেন, BENGALI স্পেস দেবেন, আড্ডা 24/7, ADDA 247, আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল পেয়ে যাবেন, ফলো করে রাখবেন। ওখানে ডিফেন্স ইকোনমি নিয়ে প্রত্যেক দিন একটা একটা করে ছোট ভিডিও আমি আপলোড করতে শুরু করেছি, প্রত্যেকে ভিডিও দেখে নেবেন, ফলো করে রাখবেন, ঠিক আছে? তাহলে ডিফেন্সের আপডেট আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। এবার ভবিষ্যৎ বলতে, আমেরিকা দ্রুত কিউবাকে অ্যাটাক করতে পারে, শাসানি দিয়েই রেখেছে, দেখা যাক কিউবার দিকে কি ঘটে। ভবিষ্যৎ বলতে, ইসরায়েল একদমই চাইছে না যে আমেরিকা এখনই যুদ্ধ শেষ করে বেরিয়ে যাক, কারণ লস তো হচ্ছে ইকোনমিক আমেরিকার। ইসরায়েলের কি, ইসরায়েল দেশটার সোজাসাপটা লক্ষ্য হচ্ছে ইহুদি বনাম মুসলিম সেন্টিমেন্ট নিয়ে তৈরি একটা দেশ, গোটা পৃথিবীতে ইসলামিক র্যাডিকালাইজেশন যেখানে যেখানে রয়েছে শেষ করে ছাড়বো, এইটা হচ্ছে ইসরায়েলের লক্ষ্য সারা পৃথিবীতে। এবং তার জন্য ইসরায়েল তো খুব করে চায় যে আমেরিকা এই লড়াই আরো 1 মাস চালাক, ইরানকে আরো ড্যামেজ করুক। তো
ইরান থেকে যদি আমেরিকা বেরিয়ে যায়, এবার ইসরায়েল একদম নজর দেবে তুর্কি আর পাকিস্তানের ওপর, যেটা ইসরায়েলের ঘোষিত পলিসি। এবং 3টে এইচ এর ওপরে ওরা নজর দেবে। হামাসকে শেষ করে দিয়েছে, আরো শেষ করবে। হেজবুল্লাহকে শেষ করতে শুরু করে দিয়েছে, কন্টিনিউ আছে। এবার ওরা নজর দেবে হুথির ওপর। যত জঙ্গি গোষ্ঠী রয়েছে যারা ইসরায়েলের প্রতি থ্রেট হতে পারে, তাদেরকে একদম শিকড় থেকে উপড়ে ফেলার কাজ ইসরায়েল করবে। এটা আপনারা দেখে নিতে পারেন নেক্সট কয়েক মাস। এবং পাকিস্তান এবং তুর্কির ওপরও চাপ তৈরি শুরু করে দেবে ইসরায়েল। এই হলো টোটাল এই মুহূর্তের যুদ্ধের পরিস্থিতি এবং যুদ্ধ পরবর্তীকালে পৃথিবী কোন দিকে যেতে পারে। এবার লাস্ট আমরা যেটা বলে শেষ করব, যে ভারতবর্ষের ওপরের ইম্প্যাক্ট কি হবে। নাম্বার 1, যে যুদ্ধ শেষ হবে সঙ্গে সঙ্গে মার্কেট ওপর দিকে উঠতে শুরু করবে, স্টক মার্কেট। তো ভারতীয়দের জন্য ভালো খবর। নাম্বার 2, প্রচুর বিদেশি ফান্ডিং ভারতবর্ষের মার্কেটে আসবে, যার ফলে ভারতবর্ষের কোম্পানিগুলো বড় হবে, আরো চাকরির সুযোগ তৈরি হবে, ভারতবর্ষের ইকোনমি বাড়বে। নাম্বার 2, ভারতবর্ষ 10 বছরে যে কাজটা করতো সেটা 1 বছরে করে ফেলবে এবার। সেটা হচ্ছে পিএনজি, পাইপড ন্যাচারাল গ্যাস। অ্যাকচুয়ালি ভারতের কাজটা শুরু করে দিয়েছে। আপনারা বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন যে পাইপে করে গ্যাস পৌঁছানো শুরু হয়ে গেছে। পাইপ ন্যাচারাল গ্যাসের অনেকগুলো সুবিধা আছে। সুবিধা হচ্ছে, আমরা যখন এলপিজি আনি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এই এলপিজির না পুরোটাই আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এই এলপিজির 50% আপনারা দেখবেন আমাদের দেশে তৈরি হয় বলে গুগলে লেখা আছে, বাট সেটা যে তৈরি হয় ক্রুড অয়েলকে রিফাইন করার সময় তৈরি হয়। তো আমাদের দেশে রিফাইনারিতে এলপিজিটা তৈরি হয়, বাট ক্রুড অয়েলটা আসে কোত্থেকে? সেটা তো বিদেশ থেকেই আসে। তো ওই 50% গ্যাসও বিদেশের ওপরই ডিপেন্ডেন্ট, আর 50% আমাদের তো ডিরেক্ট কিনেই আনতে হয়। এই যে ডিরেক্ট 50% এলপিজি আমরা গ্যাসটা কিনে আনি, এর মধ্যে আবার 90% স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসে, যার ফলে এলপিজিটা খুব গন্ডগোলের জিনিস আমাদের দেশের জন্য। আবার এলপিজির গন্ডগোল কি, প্রথমে আপনাকে কার্গো করে আনতে হবে, তারপর ওটাকে বটলিং করতে হবে সিলিন্ডারের মধ্যে, তারপর ওই বটলগুলো মানে সিলিন্ডারগুলো ডিস্ট্রিবিউটারের কাছে পৌঁছাতে হবে, ডিস্ট্রিবিউটাররা বাড়ি বাড়ি পৌঁছাবে। এই যে সাপ্লাই চেন, এর ফলেও প্রচুর জটিলতা আসে। উল্টো দিকে পিএনজির সুবিধা কি? পিএনজির সাপ্লাই চেন তো নেই, ডিরেক্ট পাইপে করে আপনার রান্নাঘরে গ্যাস পৌঁছে গেল। সেকেন্ড সুবিধা, পিএনজি পাইপড ন্যাচারাল গ্যাস। আমাদের দেশের প্রচুর গ্যাসের ভান্ডার থেকেও কিন্তু আমরা ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস উত্তোলন করি। তো ওটা অরিজিনালি 40% আমাদের দেশে প্রোডাকশন হয়, আর যে 60% আমরা বিদেশ থেকে কিনে আনি সেটাও আবার নাইজার, অ্যাঙ্গোলা, আমেরিকা এই ধরনের বিভিন্ন দেশ থেকে আমরা কিনি, যেগুলো স্ট্রেট অফ হরমুজের সঙ্গে কোনো সম্পর্ক নয়, অন্য জায়গা থেকে আসে। স্ট্রেট অফ হরমুজ দিয়েও আসে, মানে ন্যাচারাল গ্যাসের আমাদের ডাইভার্সিফাইড সোর্স আছে, আর নিজের দেশেও আমাদের উৎপাদন হয়। তো এটা আমাদের জন্য অনেক বেটার অপশন। থার্ড ব্যাপার হলো, একে তো সাপ্লাই চেনের বেটার, সেকেন্ড হচ্ছে আমাদের ডাইভার্সিফাইড সোর্স আছে এবং নিজেদের দেশে উত্তোলন হয়। থার্ড ব্যাপার হচ্ছে ন্যাচারাল গ্যাসের দামও এলপিজির থেকে 10 থেকে 15% কম, তো আমাদের দেশের মানুষের পকেটের সুবিধা। আর ফোর্থ ব্যাপার হচ্ছে এটা অনেক সেফ। আমরা ভাবি এ বাবা পাইপ দিয়ে থাকবে, যদি লিক করে এটা বুঝি ডেঞ্জারাস। না, এলপিজি বাতাসের থেকে ভারী, তো আপনার বাড়িতে যদি গ্যাস লিক করে ও মেঝের দিকে চলে যায়, ও আপনার ঘর থেকে বেরোবে না, রিস্ক অনেক বেশি। পিএনজি মানে ন্যাচারাল গ্যাস বাতাসের থেকে হালকা, তো লিক করলে ও জানলা দিয়ে বা ভেন্টিলেটর দিয়ে দ্রুত বেরিয়ে যাবে, ও আপনার ঘরে জমে থাকবে না। তো সেদিক থেকে সেফ অনেক বেশি। এবার ভারতবর্ষ এটাকে অনুমান করেই পাইপড ন্যাচারাল গ্যাসের কাজ শুরু করে দিয়েছিল, কিন্তু এই যুদ্ধটা আমাদের একটা ধাক্কা দিয়ে 10 বছরের কাজ 1 বছরে করিয়ে দেবে। মিলিয়ে নেবেন, নেক্সট বছর আজকের দিনের মধ্যে আপনাদের প্রত্যেকের বাড়িতে পাইপে করে ন্যাচারাল গ্যাস চলে আসবে, জাস্ট 1 বছর লাগবে, মিলিয়ে নেবেন। নেক্সট, ভারতবর্ষ বুঝে গেল কেন আমাদের ইভিতে এবং ইন্ডাকশনে শিফট হতে হবে। এই শিফটটাও আমাদের 15-20 বছর লাগতো, এটা নেক্সট 5 বছরের মধ্যে হয়ে যাবে। ইন্ডাকশন তো 5 মাসে হয়ে যাবে, ইভি 5 বছরের মধ্যে হয়ে যাবে। তো ভারতবর্ষ একটা 20-25 বছরের লং দরকারি কাজ এই যুদ্ধের এফেক্টে আমাদের সাপে বড় হলো, আমরা 5 বছরের মধ্যে গুছিয়ে নেব। এবং যেহেতু আমাদের ইলেকট্রিক কনজাম্পশন মারাত্মক বেড়ে যাবে, ভারতবর্ষ সোলার এনার্জির দিকে মারাত্মকভাবে ঝুঁকে পড়বে, যেটাও আলটিমেটলি আমাদের ভাগ্যিস সাপে বড় হলো।
আর ভারতবর্ষে আরেকটা সাপে বর যেটা হলো, এবার না ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট করতে পারবে। কি ব্যাপার স্যার, আমি বুঝিয়ে বলছি। ধরুন আমাদের কাছে স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ থাকে, আমাদের কাছে স্ট্র্যাটেজিক গ্যাস রিজার্ভ থাকে না কেন? কারণ গ্যাস রিজার্ভের জন্য থাকে তো বটে, কিছু তো থাকে, অনেক থাকে না কেন? কারণ গ্যাস রিজার্ভের জন্য যে ধরনের চেম্বার বানাতে হয়, তাতে এক একটা চেম্বার বানাতে $2 বিলিয়ন খরচ হয়, কারণ আলাদাই টেম্পারেচারে রাখতে হয় গ্যাসকে। এবার আপনি ভাবুন, আমাদের দেশে দেখুন সরকার পাল্টাবে, দেশটা তো থাকবে, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি যে ইচ্ছা আসুক, নো ইস্যু, দেশের কাজ হোক, তাই না? কোনো একটা সরকার এলো, সে দেখছে অফিসাররা বলছে যে পিএম কে, স্যার 5টা গ্যাসের চেম্বার আমাদের বানাতে হবে স্ট্র্যাটেজিক রিজার্ভের জন্য, $10 বিলিয়ন খরচ। পিএম দেখছে সামনে ভোট, এই কাজটা উনি করতে পারেন। আবার এটাও করতে পারেন, ওই $10 বিলিয়ন দিয়ে প্রত্যেককে কিছু ফ্রিবিজ দিতে পারে, যুবকদের ভাতা, মহিলাদের ভাতা, কিছু একটা, সবাইকে 500 টাকা, 1000 টাকা করে। আপনি সত্যি কথা বলুন তো, কোনটা করলে মানুষ ভোট দেবে বেশি? দোষ আমরা নেতা নেত্রীদের দিই, দোষ আমাদের। আমরা যেটা করলে ভোট, মানে যেটা করলে আমরা ওদের ভোট দেব, ওরা সেটাই করে। কোন নেতা চাইবে আমি হেরে যাব, কি মজা, আমি সেই কাজগুলো করি যেগুলো পাবলিক পছন্দ করবে না? কোন নেতা চাইবে? সে তো চাইবে ভাই আমাকে জিতেও আসতে হবে, কারণ 5 বছরে সব কাজ হবে না, 15-20 বছর আমার লাগবে। কোন পাগল আছে যে বলবে না না না, আমি তো সেই কাজ করব যেতে করে আমি হেরে যাই? আমি ক্লাসে গিয়ে কখনো করব যে আমি এমন কঠিন করে পড়াবো যাতে করে পরের দিন আমার ক্লাসে স্টুডেন্টই না আসে? কখনো করব না, না। তো স্টুডেন্টের উন্নতিও করতে হবে যাতে ও চাকরি পায়, আবার যাতে ওর পড়াশোনাটা ভালো লাগে তার জন্য ওর মতো করে সহজ করেও বোঝাতে হবে, তাই না? এবার কোনো ব্যাচের স্টুডেন্টরা যদি বলে যে কঠিন পড়ালেই স্যার আমরা পালাবো, সেই ব্যাচের স্টুডেন্টের উন্নতি কি করে হবে? স্টুডেন্টকে তো আগে বুঝতে হবে যে কঠিনটা আমার জন্যই ভালো, আমি প্রত্যেকটা ক্লাসে গিয়ে এই কথা বলি। তো ঠিক সেরকম এতদিন না ভারতবাসী বুঝতো না, গ্যাস চেম্বার করে কি হবে, আমি কি খেতে পাচ্ছি নাকি, আমাকে 1000 টাকা দিলে আমি ভোট দেবো। এইবার এই 1 মাস ধরে যুদ্ধের আলোচনায় ভারতবর্ষের সাধারণ মানুষও বুঝতে শুরু করেছে যে লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেশে দরকার। এবার যেই সরকার লং টার্ম ইনফ্রাস্ট্রাকচার দেশে বানাবে, পাবলিক তাদের ভোট দেবে। আর এইটা যখনই হয়ে যাবে, সচেতন নাগরিক, বিজেপি আসুক, কংগ্রেস আসুক, তৃণমূল আসুক, সিপিএম আসুক, তারাও ঠিক কাজ করতে বাধ্য হবে, কারণ এবার নাগরিক সচেতন হয়ে গেছে। এবার আর ভাতা দিয়ে ভোট কেনা যাবে না, ভালো কাজ করো তারপর ভোট পাবে। তো এইটা খুব দরকার ছিল, সাধারণ মানুষের আন্ডারস্ট্যান্ডিং যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেশের জন্য খুব জরুরি। না হলে এরকম বিপদের সময় ভাতা আর ক টাকা পাবো, সব টাকা যাবে বেরিয়ে, খেতেই পাবো না, গ্যাসও থাকবে না, তেলও থাকবে না, রাইট? এটা আমার মনে হয় লং টার্মে দেশের অনেক উপকার হলো। এবার আমি একটা চাকরির অ্যানাউন্সমেন্ট করব আপনাদের সকলের জন্য। আমি ম্যানেজমেন্টে আলোচনা করছিলাম যে আমাদের ইনস্টিটিউটে এই মুহূর্তে 2000 মানুষজন চাকরি করে, প্রচুর প্রচুর ভ্যাকেন্সি তো হতেই থাকে, ইনস্টিটিউট ক্রমশ বড় হচ্ছে। তো আমরা লিঙ্কডইন বা অন্য জায়গায় পোস্ট করি, এবার থেকে আমরা স্কিল বাংলা চ্যানেলে জানিয়ে দেবো, এবং আমাদের ইনস্টিটিউটে আমার কলিগ হিসেবে স্কিল বাংলা পরিবারের মানুষরা আপনারা চাকরি করবেন বা আপনার পরিবারের ছেলেমেয়েরা চাকরি করবে। তো প্রথম আজকে আমি একটা চাকরির অ্যানাউন্সমেন্ট করছি, আপনারা যারা যোগ্য তারা অ্যাপ্লাই করবেন, যারা স্কিল আছে, যার স্কিলড হলেই হবে, চ্যানেলের নামও স্কিল বাংলা, ঠিক আছে? এমপ্লয়েবল হলেই হবে, এমপ্লয়মেন্টের কোনো চিন্তা নেই। এবং আমাদের কলকাতা অফিসে, যে অফিসে আমি থাকি, কলকাতা অফিসে আপনার চাকরির জায়গা হবে, ডেলি আমার সঙ্গেই কাজ করবেন আপনি বা আপনার বাড়ির কোনো ছেলে মেয়ে। কি চাকরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথম কথা, এইটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের চাকরি। গ্রাফিক্স ডিজাইনারের কাজ কি হবে আমি ভালো করে বলে দিচ্ছি, বুঝে নিন, ঠিক আছে? আপনিও যদি কাউকে রেকমেন্ড করেন এই ভিডিওটা পাঠান, তাহলে তাকেও বুঝিয়ে বলতে পারবেন বা সেও শুনে নিতে পারবে। আমাদের গোটা ইনস্টিটিউটে আড্ডা 24/7 প্রায় 75 থেকে 80টা ইউটিউব চ্যানেল আছে, তার মধ্যে বাংলা ভাষার ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আমাদের 5টা, আরো 2টো সামনের মাসে বাড়বে, মোট 7টা হবে। তো প্রত্যেকটা চ্যানেলে দিনে 5-7টা করে ক্লাস হয়। স্কিল বাংলা চ্যানেলে যদিও একটাই হয়, বাকি চ্যানেলগুলো 5-7টা করে হয়। কিছু
ক্রিয়েটিভ বানাতে হয় সোশ্যাল মিডিয়ায় পোস্টের জন্য। সব মিলিয়ে সারা দিনে 40 থেকে 45টা ব্যানার বা থাম্বনেল তৈরি করতে হয়। এই পোস্টে আমরা একজন গ্রাফিক্স ডিজাইনারকে নেব। আমি যদি বেসিক কাজ দেখিয়ে দিই, ধরুন এটা আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেল, এখানে 13 লাখ ছাত্রছাত্রী ক্লাস করে। এই যে সৌমা ম্যাম ব্যাংকের চাকরির ব্যাপারে বলেছেন এখানে। ধরুন আমাদের নেক্সট চ্যানেল রেল আর পুলিশের জন্য, এখানে 4 লাখ ছাত্রছাত্রী ক্লাস করে। এখানে খালি রেল আর পুলিশের জন্য পড়ানো হয়। অয়ন্তিকা ম্যামের 3:30-এর সময় ক্লাস হবে জিকে জিএস এর। আমাদের নেক্সট চ্যানেল WBCS টপার, এখানে WBCS এর জন্য পড়ানো হয়। এখানে 2 লাখ ছেলে মেয়ে ক্লাস করে। সুমিত স্যারের একটা ভিডিও জাস্ট 1 ঘন্টা আগে আপলোড হয়েছে। তো এই থাম্বনেল গুলো কেউ তো বানায়। আমাদের নেক্সট চ্যানেল নার্সিং বেঙ্গলি আড্ডা 24/7, ঋতিকা ম্যামের 4:30 সময় ক্লাস হবে জেনপাস SMFWB মোলের ধারণা কেমিস্ট্রির। তো এই থাম্বনেলটা কেউ তো বানিয়েছে, ঋতিকা ম্যামের ছবি দিয়ে মোলের ধারণা লেখা আছে, কেমিস্ট্রির ছবি টবিগুলো এখানে সাঁটানো আছে। এই থাম্বনেল গুলো বানানো তার কাজ হবে। ঠিক আছে, এবার আপনাদের এই যে ভিডিওটা স্কিল বাংলা চ্যানেলে চলছে, এই ভিডিওর যে প্রথম কমেন্ট মানে পিন্ড কমেন্ট, সেইখানে এই লিঙ্কটা দেওয়া থাকবে। ঠিক আছে, এই লিঙ্কটা রিক্রুটমেন্ট ফর গ্রাফিক্স ডিজাইনার। ওকে, এই যে লিঙ্কটা দেওয়া থাকলো রিক্রুটমেন্ট ফর গ্রাফিক্স ডিজাইনার, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন আপনার কাছে এই ফর্মটা ওপেন হয়ে যাবে। সব এখানে পরিষ্কার লেখা আছে। গ্রাফিক্স এন্ড ভিডিও এডিটর জব রোল, ওয়ার্ক ফ্রম অফিস। আমাদের অফিস হচ্ছে কলকাতার মৌলালিতে, শিয়ালদা বা হাওড়া থেকে খুবই কাছে। তো যারা কলকাতা বা শহরতলির ছেলে মেয়ে তারা তো ডেলি যাতায়াত করে নিতে পারবে, আর যারা উত্তরবঙ্গ বা দূরের তাদের কলকাতার এখানে কোথাও মেস বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে যেতে হবে। আচ্ছা, এক্সপেরিয়েন্স ফ্রেশার্স ওয়েলকাম, আমরা শিখিয়ে পড়িয়ে নেব। হ্যাঁ, কাজ জানার, কাজ শেখার খিদে থাকতে হবে, বেসিক ফিল্ডের নলেজ থাকতে হবে, বাট স্কিল থাকলেই হবে, ফ্রেশারদের চলবে। এক্সপেরিয়েন্স হলে তো খুবই ভালো। আচ্ছা, কি কাজ তার? ইউটিউব থাম্বনেল বানাতে হবে, পোস্টার বানাতে হবে। পোস্টার কি আমি দেখিয়ে দিচ্ছি, থাম্বনেল তো দেখালাম। ধরুন স্কিল বাংলা চ্যানেল, এই থাম্বনেলটা কেউ তো বানিয়েছে। মোদিজি ফোন করছে পুতিনকে, পেছনে ফুয়েলের এখানে এত লাইন। এবার এগুলো তো আর মোদিজির তো ফোনের ছবি পাওয়া যায় না, এআই দিয়ে বানিয়েছে। তো আমাদেরই যারা এআই এর ব্যাচের স্টুডেন্ট, আপনারা তো এআই দিয়ে গ্রাফিক্স এর জিনিসপত্র বানাতে জানেনই। আপনারা অ্যাপ্লাই করুন, যারা যারা ইন্টারেস্টেড বা ইয়াং ছেলেমেয়ে যারা আছো অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, তো এইটা থাম্বনেল। আচ্ছা, পোস্টার কাকে বলে? পোস্টার বলতে আমরা বলি যেগুলো আমরা পোস্ট করি। দেখুন কালকেই স্কিল বাংলা চ্যানেলে আমি পোস্ট করেছিলাম স্টক মার্কেট কোর্সের ব্যাপারে। এই যে স্টক মার্কেট ইনভেস্টিং অফার থাকবে আর কেবল 8 ঘন্টা, যারা ইচ্ছুক আর দেরি না করে এখনই আমার টিমকে কল করে নিন। এই পোস্টারটাকে কেউ তো বানিয়েছে লিখে, এইটা তার কাজ থাকবে। এখনকার 5টা, নতুন 2টো, 7টা চ্যানেলের থাম্বনেল, পোস্টার বানানো, ছোটখাটো ভিডিও এডিটিং ইত্যাদি, এটা হচ্ছে জব রোল। এডিট রিলস অর শর্ট ভিডিও, কাটিং করা, ট্রানজিশন দেওয়া, এফেক্ট দেওয়া। বেসিক ভিডিও এডিটিং ফর ইউটিউব এন্ড প্রমোশনাল কন্টেন্ট। ব্র্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, কালার, ফন্টস আর স্টাইল। আমাদের যে 5টা চ্যানেল দেখালাম, এখানকার থাম্বনেলের কালার, ফন্ট আর স্টাইল দেখে নেবেন, দেখে নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, আচ্ছা, কোলাবোরেশন টিমের সঙ্গে। আচ্ছা, কি জানতে হবে আপনাকে? বেসিক নলেজ, ক্যানভা, ফটোশপ, প্রিমিয়ার প্রো, ক্যাপকাট, এগুলোর বেসিক নলেজ থাকলেই হবে। স্ট্রং ডিজাইন সেন্স থাকতে হবে, যেটা আমার একদম নেই। গ্রাফিক্স টিমের সঙ্গে আমি বসি, কিছুই বুঝি না। কোন কালার, কোন লেআউট, টাইপোগ্রাফি কেমন হতে হবে, আমি একদম এই সেগমেন্টটা বুঝি না। এই সেন্সটা আপনার থাকতে হবে। ক্রিয়েটিভ মাইন্ডসেট হতে হবে, যে ক্রিয়েটিভ কিছু থাম্বনেল বানাবো। ঠিক আছে, উইলিংনেস টু লার্ন, শেখার খিদে তো থাকতেই লাগবে। এবিলিটি টু মিট ডেডলাইনস, ডেডলাইন মিট করতে হবে। সরকারি চাকরি, আবার কাল কাজ করবো, ওইভাবে আমরা কাজ করি না। আমার সকাল থেকে সন্ধ্যে অবধি কোনোদিন 7-8টাও ক্লাস থাকে। ক্লাস নেওয়ার পর তারপর রাত্রিবেলা স্কিল বাংলার ভিডিও করে তবে আমি বাড়ি যাই। এই খিদে নিয়েই আমরা কাজ করি। তো সেই কাজের খিদেটা থাকতে হবে, ইচ্ছে, প্যাশনটা থাকতে হবে। গুড টু হ্যাভ, এটা ম্যান্ডেটারি না। যদি ইউটিউব বা এডটেকের এক্সপিরিয়েন্স থাকে ভালো, না থাকলেও চলবে। ট্রেন্ডিং রিলের ফরম্যাট এই সম্পর্কে নলেজ থাকলে ভালো। বেসিক মোশন গ্রাফিক্স এর নলেজ থাকলে ভালো, না থাকলেও চলবে। স্কিল বেসড হায়ারিং, এক্সপিরিয়েন্স নট ম্যান্ডেটারি। এক্সপিরিয়েন্স থাকতেই হবে এরম না, স্কিল থাকতে হবে। ঠিক আছে, আপনার এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কি করব, স্কিলটা থাকলেই হবে। গ্রোথ অপরচুনিটি এখানে পেয়ে যাবেন। স্যালারি স্কিল অনুযায়ী হয়ে যাবে, গভর্নমেন্ট জব নয় যে ফিক্স স্যালারি।
কারোর জন্য আমরা হয়তো ভেবে রেখেছি এই পোস্টে 10x স্যালারি, তার স্কিল এমন যে সেই লোকটাকে আমাদের তো টিমে চাই, তার জন্য আমরা 20x স্যালারি ভাববো, কোনো অসুবিধা নেই। তো স্যালারি নিয়ে, গ্রোথ নিয়ে, ইনক্রিমেন্ট নিয়ে ভাবতে হবে না, বাকি যদি আপনার ঠিক থাকে। তো দেখে নিলেন পুরো। এবার আপনি কি করবেন, নিজের নাম টাইপ করবেন, নিজের ফোন নাম্বার টাইপ করবেন, বা আপনার ছেলে মেয়ে, বাড়ির ভাই বোন, বন্ধু বান্ধব কেউ যদি দেয় একইভাবে মেল আইডি টাইপ করবেন, কোনো পাস্ট এক্সপিরিয়েন্স আছে কিনা ইয়েস বা নো করবেন। এইবার আমরা কোনো ইন্টারভিউ পরের ব্যাপার, সোজা কাজ দেখে বিচার, আর কিছু আমার দেখার দরকার নেই। এটা আপনার থাম্বনেল 1, লেখা আছে কি করতে হবে। এটাকে আপনি থাম্বনেল বানাবেন আপনার মতো করে, ইউটিউব থাম্বনেল। এখানে অ্যাড ফাইলে গিয়ে আপলোড করে দেবেন, 10 MB পর্যন্ত সাইজ সাপোর্ট করবে। থাম্বনেল 2 টেটের একটা বানাবেন, আপলোড করবেন। থাম্বনেল 3 স্কিল বাংলারই থাম্বনেল একটা বানাবেন, আপলোড করবেন। থাম্বনেল, আর এটা শর্টের জন্য, এগুলো ওয়াইটি ভিডিওর জন্য আর একটা শর্টের জন্য, কারণ ভিডিওর থাম্বনেলের রেশিও একরকম হয়, শর্টের লম্বালম্বি হয়। বানাবেন, আপলোড করবেন, করে সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনার পুরো অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাবে। আমাদের যারা গ্রাফিক্স টিম আছে তারা দেখে নেবে, আপনাকে রিচ আউট করে নেবে, হয়তো 5-6 জন যারা বেস্ট তাদেরকে রিচ আউট করা হবে, তাদের ইন্টারভিউ নিয়ে খুব দ্রুতই জয়েনিং। টোটাল ব্যাপার বুঝিয়ে দিলাম। যারা ইচ্ছুক চলে আসুন আমার কলিগ হিসেবে, আমার সঙ্গে কাজ করবেন আড্ডা 24/7 ইনস্টিটিউটে। আমাদের ইউটিউব চ্যানেল সব সামলাবেন, এবং যদি উত্তরবঙ্গ বা দূরের হন, কলকাতায় শিফট করে যেতে হবে, আর কলকাতায় যাতায়াত করতে পারবেন, এরকম হলে তো কোনো অসুবিধাই নেই। বাকি অল দ্য বেস্ট। আপনাদের পরিচিত কেউ যদি থাকে যার চাকরির দরকার, বা কোথাও গ্রাফিক্সে চাকরি করছে, বেটারমেন্ট দরকার, তাকেও আপনি আমার এই ভিডিওটা পাঠিয়ে দিতে পারেন। আশা করি আজকে গোটা জিওপলিটিক্যাল ব্যাপার, ভারতবর্ষের ওপর ইম্প্যাক্ট গোটাটা বোঝাতে পেরেছি, এবং তারপর তো আমাদের একটা অপরচুনিটির কথাও আপনাদেরকে জানালাম। থ্যাংক ইউ, ভালো থাকবেন প্রত্যেকে।